ডিএনসিসিতে তুঘলকি কাণ্ড, সুইপার দারোয়ানরা বড় কর্মকর্তা, ইচ্ছামতো পদোন্নতি দেন আতিকের সহযোগী মাসুদ। জুলাই ঘোষণাপত্র নিয়ে শিগগিরই রাজনৈতিক দলের সাথে আলোচনা, হাসিনাকে বিচারের আওতায় আনার অঙ্গীকার। মারা গেলেন চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র, বাদ জোহর এফডিসিতে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন। ভাগ্য বদল হলো না আসাদের, লিবিয়ায় দালালের খপ্পরে পড়ে নিভে গেল জীবন, নির্যাতনের মৃত্যুর দাবি পরিবারের। সাভারে ডাম্পিং জোন না থাকায় যত্রতত্র ফেলা হচ্ছে বজ্র, হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, নেই কার্যকর পদক্ষেপ। এবং বিপিএল এ সিলেট পর্ব শুরু আজ দুপুর 1:30টায়, মুখোমুখি রংপুর সিলেট, সন্ধ্যায় বরিশালের প্রতিপক্ষ রাজশাহী। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। সুইপার, দারোয়ান, স্প্রেম্যান এখন অফিসের বড় কর্মকর্তা। অবিশ্বাস্য তুঘলকি কাণ্ড চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। সরকারি গ্যাজেটকে থোড়াই কেয়ার করে এমন পদোন্নতি দিয়েছেন উত্তর সিটির অঘোষিত রাজা সচিব মাসুদ আলম। এই মাসুদ আলমই রাম রাজত্ব কায়েম করেছেন উত্তর সিটিতে। স্বৈরাচার দোসর সাবেক মেয়র আতিকুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী মাসুদ আলম এখনো বহাল তবিয়াতে। ইশাদ সোহেলের ছবিতে উত্তর সিটির চাঞ্চল্যকর অনুসন্ধান তুলে ধরেছেন এম এ আজিম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর অঞ্চল 3-এর রাজস্ব শাখায় জুলফিকার আলী স্বপন। তার নিয়োগ দারোয়ান পদে হলেও দিব্যি কাজ করে যাচ্ছেন রাজস্ব বিভাগের একজন কর্মকর্তা হিসেবে। একই অবস্থা ফারুক সরদারের। অফিস সহায়ক হলেও রাজস্ব বিভাগের হিসেব সহকারীর পদ দখল করে আছে বছরের পর বছর ধরে। তখন আসলে পদোন্নতির বিষয়টা ব্যাপকভাবে চালু হয় নাই। 2008 সালের কথা, তো নভেম্বরে। তো অফিসের প্রয়োজনে অফিস যে কোনো কর্মচারীকে যদি তার যোগ্যতা থাকে সে এর উচ্চতর পদে কাজ করাতে পারে। আমার চাকরি হচ্ছে দারোয়ান পোস্টে, কিন্তু আমার চাকরির শুরু থেকে বিভিন্ন কর্মকর্তার আদেশে, নির্বাহী আদেশে আমি 3য় শ্রেণীর কাজই করে আসছি একদম চাকরির শুরুর থেকেই। শুধু ফারুক আর স্বপন নয়, প্রশাসনিক কার্যক্রমের স্বার্থ দেখিয়ে সচিব মাসুদ আলম সিদ্দিক অসংখ্য দারোয়ান, স্প্রেম্যান, হেলপারকে বসিয়েছেন কর্মকর্তার চেয়ারে। বাদ পড়েনি ক্লিনাররাও। মেয়র আতিক থাকা অবস্থায় কদিন পর পর অযোগ্যদের এমন পদোন্নতি দিয়েছেন মাসুদ আলম। অথচ বাংলাদেশ সরকারের গেজেট অনুসারে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009 অনুযায়ী স্পষ্ট উল্লেখ আছে, দারোয়ান, পিয়ন, স্প্রেম্যান বা ক্লিনাররা মৃত্যু বা অবসরে না যাওয়া পর্যন্ত স্বপদে বহাল থাকবে। তবে কিভাবে সচিব মাসুদ আলম বছরের পর বছর আইন ভঙ্গ করে এমন পদোন্নতি দিয়ে যাচ্ছেন, জানতে তার মুখোমুখি আমরা। তার স্বাক্ষরে পদোন্নতি হলেও তিনি দায় চাপালেন সাবেক মেয়রের ওপর। না, এটা তো প্রশাসনিক স্বার্থে দেওয়া হচ্ছে, আর এটা আপনার তৎকালীন মেয়র অথবা যে এখন যে বর্তমান প্রশাসক মহোদয় আছেন তাদের কিন্তু একটা জুরিসডিকশনের মধ্যে যে কেউ দায়িত্বটা দিতে পারেন। তাদের আমরা পূর্বপদে আবার নিয়ে যাব। আমাদের এখন সাময়িক প্রশাসনিক কারণে এবং কর্পোরেশনের স্বার্থে কাজগুলোকে চলমান রাখার জন্য আমি তাদেরকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছি। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর দাবি, পদোন্নতির বিষয়গুলোতে অনিয়ম থাকলে পদক্ষেপ নেবেন তারা। যেগুলো বিধিবিধান প্যারামিটার আছে প্রতিপালিত হলে আমরা পদোন্নতির জন্য, পোস্ট খালি থাকলে, যদি পোস্ট খালি থাকে আমরা পদোন্নতির জন্য কনসিডারেশন করি। সেখানে কোনো লুপহোলস হয়ে থাকলে অবশ্যই আমরা উইল লুক আফটার, এবং যদি কোনো ধরনের ব্যত্যয় হয়ে থাকে সেটা আমরা দেখব। মেয়র না থাকলেও গেজেট ভঙ্গ করে পদোন্নতি এখনো বহাল রেখেছেন সচিব মাসুদ আলম। স্বাস্থ্য পরিদর্শক খালেক মজুমদারকে করেছেন সহকারী সচিব। শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও দেশে এখনো লাখ লাখ মেধাবী বেকার, অথচ নগর ভবনের গুরুত্বপূর্ণ পদে গেজেট ভঙ্গ করে স্প্রেম্যান, দারোয়ান, চেইনম্যানকে বসিয়েছেন সাবেক মেয়র আতিকুল ইসলাম, যা সঠিক নাগরিক সেবা থেকেও বঞ্চিত করছে নাগরিকদেরকে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনাকে তার কর্মফলের জন্যই বিচারের সম্মুখীন করা হবে,
এটা অন্তর্বর্তী সরকারের প্রধান গুরুত্ব। অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় তাহলে রাজনৈতিক সরকার এসে শেখ হাসিনার বিচার করবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা চলছে, শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হবে বলে জানান প্রেস সচিব। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং সদস্যরা। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আজাদ মজুমদার সহ অন্যরা। স্বৈরাচার শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করতে দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান প্রেস সচিব। বলেন, হাসিনার গুম, খুন এবং তার যে পাপাচার, এসবের জন্য তাকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। এটা আমাদের টপ প্রায়োরিটি, তাকে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা, বিচারের সম্মুখীন করা। এটা আমাদের একটা দায়। এই জায়গাটায় কোনো এক ইঞ্চিও পিছু পাওয়া হবে না। তার সে যেই আকাম কুকাম করেছে, যে চোরতন্ত্র, যে গুমতন্ত্র জারি করেছিল, সেগুলোর জন্য এবং সেই যে গুম এবং খুন করেছে সেটার জন্য তাকে বিচারের সম্মুখীন হতে হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছুদিনের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে বসবে সরকার, জানান প্রেস সচিব। আমরা শুধুমাত্র এটা বলতে পারি, এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে। এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। সাগর রুনির ইস্যুতে নভেম্বরের টাস্কফোর্স গঠন করা হয়। এটা নিয়ে পিবিআই কাজ করছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। এ তদন্ত সরকারের ফার্স্ট প্রায়োরিটি উল্লেখ করে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। তাদেরকে বিচারের সম্মুখীন করা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4 মামলা বাতিল করে হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করেছেন আপিল বিভাগ। তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপিকে বিতর্কিত করা ও তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা বানোয়াট মামলা করেছিল শেখ হাসিনা সরকার। আরো জানাচ্ছেন সাবরিনা মজুমদার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মোট 82টি মামলা হয়। এর মধ্যে 17টি মামলা হয় বিতর্কিত সেনা সমর্থিত সরকারের আমলে। বাকি মামলা করে আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে মামলামুক্ত হচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা। চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রোববার রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি হয় সর্বোচ্চ আদালতে। শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। প্রত্যেকটি মামলাই করা হয়েছে এই চাঁদাবাজির মামলা এবং 3-4 মাস আগের ডেট ছিল, সেই এফআইআর এর তার নামও ছিল না। পরবর্তীতে তাকে ইনক্লুড করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল। মূল কথাটা হচ্ছে যে তার কাছ থেকে কোনো টাকা পয়সা উদ্ধার করা হয় নাই। তারেক রহমানের আইনজীবী বলছেন, আর 17 থেকে 18টি মামলা নিষ্পত্তি হলেই সম্পূর্ণ মামলামুক্ত হবেন তারেক রহমান। তবে তার দেশে ফেরায় এসব মামলার উপর নির্ভর করছে না বলেও জানান তিনি। রাজনৈতিক উদ্দেশ্যে এবং জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং রাজনৈতিকভাবে বিএনপিকে বিতর্কিত করার জন্য প্রধান নেতাকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলার মামলায় দায়ের করা হয়েছিল। 2008 সালের 11 সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। সেখান থেকেই দলকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। নির্বাচনী প্রক্রিয়া বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেছেন, যে কোনো নতুন রাজনৈতিক শক্তিকে স্বাগত জানায় বিএনপি, তবে কোনো কিংস পার্টি বা সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল না হলেই ভালো। সাইফুর রিপনের প্রতিবেদন। 2 সপ্তাহের লন্ডন সফর শেষে রোববার দুপুরে রাজধানীতে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা তুলে ধরেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। কথা বলেন তারেক রহমানের দেশে ফেরা নিয়েও। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।
অন্যথায় ফেসিবাদ বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকারা পেতে পারে, সেটা আমরা বুঝতে পেরেছি। ইতিমধ্যে সেরকম বিভিন্ন কর্মকাণ্ড জাতি প্রত্যক্ষ করেছে। এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবে না। কোনো ধারণা নয়, বরং জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট রূপরেখা দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। এমনি ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে, এবং সঠিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটি রোডম্যাপ প্রদান করাই হবে ওনার জন্য সবচেয়ে জরুরি কাজ। বলেন, নতুন যে কোনো রাজনৈতিক শক্তিকে স্বাগত জানায় বিএনপি। নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো, তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে তারা সুষ্ঠু ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, সেটাই ভালো। এদিকে মিরপুরের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কর্মশালায় অংশ নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা দেশের মানুষ মেনে নেবে না। সংস্কারের নামে আপনারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা করছেন, বাংলাদেশের মানুষ এটা কিন্তু কোনোভাবেই মেনে নেবে না। ইসলামিক দলগুলো বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক। আরে ভাই, আপনি এসব প্রমাণ করে দেখান যে বিএনপি কোথাও চাঁদাবাজি বা দখলদারি করছে, এটা আপনাদের বানানো একটি খেলা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মারা গেছেন নন্দিত অভিনেতা প্রবীর মিত্র। রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফুসফুসের জটিলতা সহ বেশ কিছু সমস্যা নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা। এর আগে অভিনেতার অবস্থা সংকটাপন্ন বলে জানান তার ছেলে মিথুন মিত্র। তিনি বলেন, তার বাবার বার্ধক্যজনিত কিছু জটিলতার কারণে গেল 22 ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা করে ফুসফুসের সমস্যা ধরা পড়ে, পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। 1943 সালের 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন বর্ষিয়ান এই অভিনেতা। 2018 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননাতে ভূষিত হন গুণী এই অভিনেতা। আগামীকাল ওনার নামাজে জানাজা এফডিসির মসজিদে অনুষ্ঠিত হবে, আর বাদ জোহর অনুষ্ঠিত হবে, এবং ওখান থেকে আমরা চ্যানেল আইতে একটা বোধহয় একটা অনুষ্ঠান হবে, ওখান থেকে তারপরে আমরা আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব। আপনারা সবাই ওনার জন্য, ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। সৌদি কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল বিগত সরকার, জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অন্যদিকে সৌদি রাষ্ট্রদূত বিগত সরকারের প্রতি অভিযোগ জানানোর পাশাপাশি বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব করার আশাবাদ ব্যক্ত করেন। এ নিয়ে আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। সৌদি বাংলাদেশ সম্পর্কে বন্ধুত্বের হাত বারবার ফিরিয়ে দিয়েছে হাসিনা সরকার। ব্যক্তির স্বার্থে এমনটা করা হতো বলে অভিযোগ সৌদি রাষ্ট্রদূতের। When it goes from the Prime Minister's office to the minister to the secretary and then to the civil servant, it will stuck there. সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সৌদি বাংলাদেশ সংক্রান্ত এক সেমিনারে এমন অভিযোগ জানান তিনি। Million Bangladeshi কেবল জনশক্তি রপ্তানিতেই নয়, বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব করতে চায় সৌদি আরব, জানান সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দোহাইলাম। Actually, the Saudi-Bangladeshi relationship is a multi-dimensional relationship. সৌদি বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। হজ, জনশক্তি কিংবা ত্রাণ দেয়া নেয়াই একমাত্র লক্ষ্য নয়। বাণিজ্য, বিনিয়োগ, খেলাধুলা, সংস্কৃতি, পর্যটন এবং অন্যান্য খাতেও সম্পর্ক বিস্তৃত করা হবে। Culture, tourism and every other aspect of our relationship. কেবল সৌদি না, দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও ফিরিয়ে দিয়েছিল হাসিনা সরকার। বিনিয়োগ না বাড়ার কারণ শুধু দুর্নীতি না, অতীতে পলিসিগত নানা ভুল সিদ্ধান্ত রয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। Samsung came
Samsung came, and they are also not welcome. They went to Vietnam, and they are exporting more than $50 billion. আর আমাদের দেশে স্যামসাংকে এয়ারপোর্ট থেকে তাড়িয়ে দিলেন, and what happened. So these are the policies, and in fact I sometimes, because I was at one time the governor of the Central Bank, there are a lot of wrong policies taken. অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর এবং সব দেশের জন্যই জনশক্তি প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। Although we have been claiming for a long time that we have the most investor friendly, দীর্ঘদিন যাবৎ বলা হচ্ছে আমাদের বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে, প্র্যাকটিক্যালি যা আসলে সত্য নয়। অ্যাম্বাসিডরকে নিশ্চয়তা দিচ্ছি এই সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়তে বদ্ধপরিকর। poised towards very positively towards this, and we are trying to make things really easy for the investors to come in. সর্বোপরি বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দেয় সৌদি সরকার। I think this is a very good paper done. জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। উন্নত জীবনের আশায় ইতালি যাওয়ার স্বপ্ন বোনেন মাদারীপুরের মোহাম্মদ আসাদ মাতুব্বর, কিন্তু সেই স্বপ্ন লিবিয়া পর্যন্ত গিয়ে ফিকে হয়ে যায়। সেখানে বন্দী হন মাফিয়াদের হাতে। পরিবার কয়েক ধাপে 42 লাখ টাকা দিল, মুক্তি মেলেনি তার। বুধবার সকালে পরিবারের কাছে খবর আসে আসাদ আর বেঁচে নেই। এ খবরের শোক নেমে এসেছে স্বজনদের মাঝে। তাদের দাবি, দালালদের নির্যাতনে মৃত্যু হয়েছে আসাদের। সহকর্মী শিবশঙ্কর অবিদাসের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শামীম হোসেন। প্রায় 2 বছর আগে মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর এলাকার আব্দুল হাকিম মাতুব্বরের ছেলে আসাদ মাতুব্বরের সঙ্গে পরিচয় হয় স্থানীয় দালাল রুবেল খানের। পরে 17 লাখ টাকার বিনিময়ে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চুক্তি হয় তাদের মধ্যে। তবে লিবিয়াতে পৌঁছানোর পরেই দালাল চক্র তাকে একটি বন্দিশালায় আটকে রেখে টাকার জন্য শারীরিক নির্যাতন শুরু করে। ভিডিও কলে পরিবারকে দেখানো হয় নির্যাতনের দৃশ্য। এমন অবস্থায় সহজ সম্পদ বিক্রি করে প্রথম দফায় 14 লাখ টাকা দেয়া হয়, কিন্তু আরো টাকা না দিলে ইতালি পার করা হবে না এমন কথা বলে পরিবারের কাছ থেকে মোট 42 লাখ টাকা নেওয়া হয়, এমন দাবি নিহতের স্বজনদের। বুধবার সকালে লিবিয়া থেকে ফোনে জানানো হয় স্ট্রোক করে মারা গেছেন আসাদ। এমন খবরে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। আমার বাবার হেলাইছে মার গিয়া আর আত্মগোপন করছে, আর নাই ভিডিও কলে আমার মুখ খান তো দেখাইবে আমার বাবা। কতক্ষণ পর কয় লাশ নিবেন, 2.5 লাখ টাকা লাগবে। আমার বাবাই যদি অসুস্থ হইতো আমার বাবাই কইতো না। আমি খালি দাবি করি আমার বাবার লাশটা। কথা কইছে সুস্থ মানুষ স্বাভাবিক, কথা কর পর 3টার কালা ওরা ফোন দিছে, কয় কি স্ট্রোক করে মর গেছে। আমার স্বামী স্ট্রোক করে নাই রে, ওরা জোট করে মার গেছে। পরিবারের দাবি, যেদিন মারা গেছে সেদিন রাতেও কথা বলেছেন তাদের সাথে। আরো টাকার জন্য আসাদকে পরিকল্পিতভাবে হত্যা করেছে দালাল রুবেল ও তার সহযোগীরা। প্রতিটা দালালি এরকম মানুষদেরকে প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এবং সেখানে নিয়ে প্রচুর মারধর টর্চারিং করে, যাতে এরকম ঘটনা আর ভবিষ্যতে না ঘটে সেদিকে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। জেলা প্রশাসক জানিয়েছেন লিবিয়ায় নিহত আসাদের মরদেহ দ্রুত দেশে ফেরাতে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে লিবিয়া হয়ে ইতালি বা অন্যান্য ইউরোপের দেশে যাওয়ার জন্য এখানে একটা চক্র বা পাঠানোর জন্য একটা চক্র এখানে কাজ করে। মাদারীপুরের বাসিন্দাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অবৈধ পথে যদি বিদেশে যাওয়ার চেষ্টা করা হয় এতে আর্থিক ক্ষতি থেকে শুরু করে জীবন মানেরও রিস্ক রয়েছে। আসাদের মরদেহ দ্রুত দেশে আনা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। তাপমাত্রা কমায় সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এ নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, শীত নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন? ধন্যবাদ। আসলে আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা কিন্তু পঞ্চগড়। হিমালয় খুব কাছাকাছি থাকার কারণে হিমালয়ের যে হিম শীতল বাতাস সেটি কিন্তু প্রতিদিনই কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়, যেই কারণে এখানে শীতের তীব্রতা কিন্তু প্রতি বছরেই বেশি। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে যদি বলি, আজকে কিছুক্ষণ আগে রৌদ্রের আলো পড়েছে, যেই কারণেই কিন্তু আসলে কিছুটা জনসমাগম রাস্তায় দেখা মিলছে। আর সকাল 7টার দিকে
যদি বলি তাহলে কুয়াশার চাদরে ঢাকা ছিল পুরো পঞ্চগড় জেলা। এর পাশাপাশি যদি বলি যে হিমালয়ের যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু লেগেছে, যেই কারণে আমরা দেখেছি যে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে তার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। এর পাশাপাশি যদি বলি খড়কুটো জ্বালিয়ে যারা নিম্ন আয়ের এবং অসহায় মানুষজন তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। বিশেষ করে কনকনে ঠান্ডা আর হিমেল হওয়ার কারণে কিন্তু যারা শ্রমজীবী মানুষ, যারা দিনে আনে দিনে খায়, তারা কিন্তু বিড়ম্বনায় পড়ছে। প্রতিদিনেই তাদের যে দৈনন্দিন যে যাওয়া আর সময়, কাজে যোগদানের সময়, সেই সময়টা কিন্তু তারা কিন্তু আসলে ঠিকমতো ব্যবহার করতে পারছে না, যেই কারণে কিন্তু তাদের কাজের দৈনন্দিন যে আয় সেটি কিন্তু অনেকাংশে কমে এসেছে। আমরা খবর নিয়েছি হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে, বিশেষ করে সরকারি যে হাসপাতালগুলো, সেই হাসপাতালগুলোতে ভিড় করছে রোগীরা। এর পাশাপাশি অনেক রোগী শীতজনিত রোগে ভর্তি হচ্ছে। সেই সাথে আপনাকে আরেকটি কথা জানাতে চাই যে গতকালকে শীতজনিত রোগে এক শিশুর মৃত্যু হয়েছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। আমরা যদি আবহাওয়া অফিসের তথ্য আপনাকে জানাই যে আবহাওয়া বলছে যে আসলে আরও একদিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। যদিও আজ সকাল 6টায় আবহাওয়া অফিসের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। তবে পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু এই শীতের তীব্রতা চলবে বলে এরকম আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। তো আপনাকে ধন্যবাদ বাবু। পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান বাবু। সাভারে নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় যত্রযত্র ফেলা হচ্ছে বজ্র। হুমকিতে পড়েছে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্য। বছরের পর বছর এই সমস্যা চলে আসলেও নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ। সহকর্মী দেওয়ানি মনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। বাসাবাড়ি, হাটবাজার, ক্লিনিক ও কলকারখানার উচ্ছিষ্ট ময়লা আবর্জনা নির্বিচারে ফেলা হচ্ছে জলাশয়, ডোবা, খাল ও নদীর পাড়ে। এছাড়াও পাড়া মহল্লা ও সড়ক মহাসড়কের আশেপাশে স্তূপ করে ফেলা হচ্ছে এসব ময়লা আবর্জনা, যা নদী, খাল ও জলাশয় দূষণ এবং পরিবেশ স্বাস্থ্য ঝুঁকির কারণ। পাশাপাশি মহাসড়কের পাশে ময়লার স্তূপের কারণে দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। ময়লার গন্ধে আমরা হাঁটতে পারি না, নাক চাপতে ধরেও হাঁটতে পারি না, খুব সমস্যা হয়, বুঝছেন, বমি আহে, দুর্গন্ধ আসে। আশেপাশের এলাকার সব ময়লা মেইন রোডে ফেলায়, ফ্যাক্টরি আছে আশেপাশে। আমরা চাই এটা একটা সচেতনতা এর ভিতরে ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলা। হাইওয়ের পাশে এইভাবে ময়লা ফেলে রাখলে সড়কে যারা যাতায়াত করে, যানবাহনে হোক বা ফুটপাতে যারা আমরা চলাফেরা করি, আমাদের জন্য অনেক যে দুর্গন্ধ সহ্য করতে হয়। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে পুরো সাভার এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বেশ কয়েকবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব ময়লা অপসারণ করে মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে ময়লা না ফেলতে নোটিশ দিলেও তা মানছে না কেউ। যাইতে লাগে যে গরু মারা, কুত্তা মারা, এরকম একটা খারাপ একটা গন্ধ বাসনা ছুটে, রাস্তা দিয়ে যাইতে পারি না, আইতে পারি না। ময়লা শ্বাসকষ্টের সমস্যা হয়, নিঃশ্বাসের সমস্যা হয়। যে দিক দিয়ে আমরা হাঁটি আর কি না, দুর্গন্ধ করার সমস্যা হয়। ময়লার সমস্যাগুলো থাকা উচিত না, কারণ একটা দেশের ভাবমূর্তি দেখা যায় যে তাদের রাস্তাঘাট কতটা সুন্দর না অসুন্দর, এটার উপর ভিত্তি করে। নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় এমন দুরবস্থা উল্লেখ করে পরিবেশ রক্ষা ও জনভোগান্তি নিরসনের বাণী শোনালেন সাভার উপজেলার এই কর্মকর্তা। দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করে কিভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করা যায়, সে কারণে হলো ইতিপূর্বে হলো যে আমাদের শ্রদ্ধেয় জেলা পরিষদ স্যার আমরা আলোচনা করেছি। আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ডিপিপি প্রণয়ন করে এবং জায়গা দেখে আমরা মিনিস্ট্রিতে জেলা পরিষদ স্যারের মাধ্যমে মিনিস্ট্রি পাঠানোর ব্যবস্থা করব। প্রশাসনের উদ্যোগে দ্রুতই নির্দিষ্ট ডাম্পিং জোন চান সাভারবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের প্রথম রেল স্টেশন কুষ্টিয়ার জগতি 1862 সালের 15 নভেম্বর ভারতের নদিয়া জেলার রানাঘাট স্টেশন থেকে একটি ট্রেন এসে থেমেছিল এই স্টেশনে। সে সময় এখানে ট্রেন দেখতে মানুষের ভিড় লাগত। অযত্ন আর অবহেলায় 160 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই স্টেশনটি এখন পরিত্যক্ত। নেই কোনো কর্মী, এখন আর থামেও না সবগুলো ট্রেন। মাঝে মধ্যে প্রথম এই রেল স্টেশন দেখতে আসেন পর্যটকরা। ইরফান আনার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট।
দূর থেকে দেখতে বেশ আকর্ষণীয় দেশের প্রথম রেল স্টেশন কুষ্টিয়ার জগতি, কিন্তু কাছে গেলে একেবারেই জরাজীর্ণ 160 বছরের পুরনো স্থাপনাগুলো। ইট, পলেস্তরা, জানালা, দরজা, আসবাবপত্র সবই নষ্ট হয়ে গেছে, মুছে গেছে ট্রেন আসা যাওয়ার তালিকাও। পোড়াদাহ, গোয়ালন্দ, টুঙ্গিপাড়া রুটে এই স্টেশন দিয়ে এখন 10টি ট্রেন আসা যাওয়া করলেও জগতিতে থামে মাত্র 2টি। এই স্টেশনে গেটম্যান ছাড়া নেই কোনো কর্মীও। এক সময়ের জমজমাট স্টেশনটি এখন অনেকটাই ভুতুড়ে পরিবেশ। অযত্ন আর অবহেলায় ঐতিহ্যবাহী এই স্টেশনটি এখন পরিত্যক্ত প্রায়। দেশের প্রথম এই স্টেশন নিয়ে আবেগ আছে স্থানীয়দের। সংস্কার করে সংরক্ষণ করার দাবি তাদের। নাই পয়েসমেন্ট, নাই পুটার, তারপরে নাই হচ্ছে আপনার মাস্টার সাহেব, অনেক কিছু অবহেলিতভাবে আছে একটা গেটম্যানের উপরে এই স্টেশনটা। আগে এই স্টেশন খুব ভালো ছিল, জমজমাট ছিল, মাস্টার ছিল। পাকিস্তান পিরিয়ড থেকে এই স্টেশন ছিল কয়লার ইঞ্জিন, বহুত ইঞ্জিন ছিল, বহুত গাড়ি ছিল। এখন বর্তমান স্টেশনে কিচ্ছু বলতে নাই। এখানে কর্মরত 2জন গেট কিপার আছে, তাছাড়া কোনো কর্মচারী নাই, কর্মকর্তাও নাই। আপনার এখানে লোকাল শুধু সাইকেল দইবার থামে। বইয়ের পাতা ও গল্প শুনে মাঝে মধ্যে ঐতিহ্যবাহী দেশের প্রথমে স্টেশন দেখতে আসেন পর্যটকরা, তবে হতাশা নিয়েই ফিরতে হয় তাদের। অন্ধকার, ভাঙচুর, মানে একদমই বেজায়, বিচ্ছিরি দেখতে। কিন্তু আমরা চাই স্টেশনটা আবার চালু হোক, আবার সবাই যে আশা করুক। জানলা দরজা ভেঙে গেছে, কিরকম একটা মানে বাজে অবস্থা হয়ে গেছে। তো আমরা চাই এখানে স্টেশনটা আবার চালু হোক, আবার চলুক, জমজমাট হোক। কালের সাক্ষী বিশাল আয়তনের এই স্টেশন নিয়ে রেলওয়ের নানা পরিকল্পনা থাকলেও কর্তৃপক্ষ বলছে তাও বর্তমানে থমকে রয়েছে সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে। ব্যয় সংকোচন নীতির কারণে জগতি বা দর্শনা স্টেশনে আমাদের নতুন কোনো ভাবনা নেই। ভবিষ্যতে সেটা আমাদের স্টেশনের অবয়বটা আগের আদলে রেখে সেটাকে সুরক্ষা করা। নতুন সরকারের হাত ধরে দেশের ঐতিহ্যবাহী প্রথম এই স্টেশন আবারও ফিরবে তার চিরচেনা রূপে, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটির অন্যতম বিখ্যাত কুতুকছড়ি বাজার। চেঙ্গি নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা 60 বছরের পুরানো সাপ্তাহিক এ হাটে জুমে উৎপাদিত বিভিন্ন ফলমূল, শাকসবজি ছাড়াও শূকরের মাংস, শামুক, ব্যাঙ সহ নানান বৈচিত্র্যময় পণ্য পাওয়া যায়। সহকর্মী মিশু মল্লিকের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শামীম হোসেন। ভোরের আলো ফুটতেই নৌকাযোগে কুয়াশা মাখা সকালে জমে উৎপাদিত বিভিন্ন ফলমূল, শাকসবজি নিয়ে হাজির বিক্রেতারা। রাঙামাটির সদর ইউনিয়নের কুতুকছড়ি বাজারের সাপ্তাহিক চিত্র এটি। এই হাটে পাওয়া যায় ভেজালমুক্ত তরতাজা সব শাকসবজি। শীতের শুরুতেই হাটে মিলছে আগাম আনারস, আর 12 মাসই পাওয়া যাচ্ছে কলা। বাজারে বিক্রি হয় পাহাড়িদের অন্যতম প্রিয় খাবার শামুক। প্রায়ই চোখে পড়ে বাঁশের চোঙ্গায় তৈরি হুক্কা, যাকে চাকমারা দাবা নামেই চেনে। বিকিকিনের ফাঁকে ফাঁকে চলে হুক্কাই টান। কুচু, আলু, লাউ, শাক, মূলা শাক। আনছি আমি আদা বিক্রি করতে দেখেছি 80 থেকে 90 টাকা এরকম বিক্রি হয়। বাজারের তেমন ভালো না। আগে তো এগুলো 10,000 করে বিক্রি হতো, এখন 8,000, 8,500 বিক্রি হচ্ছে। এখানে আদা, হলদি, কাঁচা বাজার, গরু, ছাগল এগুলো প্রচুর পরিমাণ বাজারে মালপত্র উঠে। শাকসবজি বাদে এখানে পাহাড়িদের প্রিয় খাবার শূকরও বিক্রি হয়। বাদ পড়েনি ব্যাঙ ও কচ্ছপ। এছাড়াও এখানে পাওয়া যায় কুচিয়া, যা স্বাদে, গুণে ও পুষ্টিমানে বেশ জনপ্রিয়। চিংড়ি, টাকি, লইট্টা, বাইন, ট্যাংরা, কাচকি সহ নানা প্রজাতির মাছের শুটকি রয়েছে বাজারে। এছাড়াও এই হাটে প্রচুর পরিমাণে দেশি মুরগিও পাওয়া যায়। ব্যাপক ভিড় চোখে পড়ে গরম কাপড়ের দোকানেও। তবে এই হাটের বাজার দর নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পণ্যের দাম শুনে অনেকেই হতাশ হন, আবার অনেকেই ভালো দাম পেয়ে কিনে নিয়ে যান জেলার বাইরে। ঢাকা থেকে, চিটাং থেকে, কুমিল্লা থেকে, সব জায়গাতে এখানে ব্যবসায়ীরা আসে। এটা কুতুকছড়ি বাজারটা অনেক বড় বাজার, অনেক লোক আসে, এখানে অনেক বেচা বিক্রি হয়। যেই মালের চাহিদা এইসব করে নিয়ে ঢাকায় নিয়ে বেচা পর্তা করা সম্ভব না। ঐতিহ্যবাহী এ কুতুকছড়ি বাজারে কখনো গন্ডগোল হয়নি বলে জানান ব্যবসায়ী নেতারা। পার্বত্য জেলার মধ্যে একটাই বাজার, পাহাড়ি বাঙালির একটা সুন্দর মিলন মেলা। কোন রকমের বৈষম্য এবং কোন রকমের গন্ডগোল ছাড়া এই বাজারটা চলে। সব জনগোষ্ঠীর মিলন মেলায় এ বাজার যেন সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি।